সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে নিখিল। সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তে নিজের দাঁত দিয়ে চোখ কামড়ে ধরছে সে। নিখিল বরাবরই ছাত্র হিসেবে 100-তে 100। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যাস কিংবা খারাপ চর্চা কোনো কিছুকে ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে। শুধুমাত্র তুখোর মেধাবী হওয়ার দরুন সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোক চক্ষুর আড়ালে। ওর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী। নিখিল একটা দুটো নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত। মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা, যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না ও। আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ, ওর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্নরূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেট মানুষ বোধহয় দুটো নেই। ওই জন্যই তো নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে মেয়েরা। যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে, কারণ কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না নিখিল। এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সে কখন থেকে ওরই আফ্রিকান ফ্রেঞ্চ লিও দাঁড়িয়ে আছে, সেটাও গভীরভাবে মনোযোগী। নিখিলের দৃষ্টিগত হয়নি এখনো পর্যন্ত। কি করে হবে? নিখিল তো সে কখন থেকে একদিনে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে, তখন দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেললো নিখিল। লিও খানিকটা অবাক হয়ে শুধল, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে দেখি? নিখিল আড়ালে শুষ্ক ঝোঁক গেলে নাচানোর ভান করে বলো, নিখিল কই কিছু না তো, মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেই না, কাচের বোতলের তরল জাতীয় কিছু আমি স্পষ্ট দেখেছি। এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের উপর হাত দিয়ে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো, তাই চোখে ভুলভাল দেখছো। আমিও খাইনি কিছু, চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি, আমার ট্রিট। ট্রিটের কথা শুনতে খাদক লিও একগাল হেসে বলল, ওকে ব্রো, লেটস গো। নিখিলও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের ছোট্ট বোতলটাকে আরও একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষায় প্রহর গুনার মতো ধৈর্যের কাজ আর বোধহয় কিছুতেই নেই। তা গত দুদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে অরু। সেদিন কৃতিক বলেছিল বারান্দা অপেক্ষা করতে সে আসবে। অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই, তবে নির্দয় কৃতিক তার কথা রাখেনি। এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতর সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথা চালা দিয়ে উঠেছে অরুর। আজকাল খেতে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটিতে যেতে কোনো কিছুতে ভালো লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজে থাকে। এখন তো মাঝে মধ্যে বারান্দায় গলিয়ে চোখ দুটো হাসে বেড়া কংক্রিটের ভবনের পেছন থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি। সেদিনের মতো হুচ করেই দেখা হলেও তো হতে পারে রক্তটা ছন্নছাড়া বেপরা মানুষটার ওর জন্য একবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষা থাকলেও তো থাকতে পারে, কিন্তু না। পরপর 2 দিন ওর ভাবনা মিথ্যে করে প্রমাণিত হলো। কৃতিক আর এমুখও হলো না। মনে মনে আশাহত হয়ে অরু ভাবতে লাগলো, আমি আসলেই একটা বোকা। জায়ান কৃতিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে, এটা ভাবাও ভুল, চরম ভুল। আর না, আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ। আমি সবসময় একটু বেশি আশা করি। ধ্যাত, গত 2 দিন মন মস্তিষ্কে দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি ঘুমোতে গেল অরু। অযথা অপারক ভাবনার মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরে ক্লান্তি নেমে এলো শরীরে। চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কেবল বুঝে যাবে তখনই দরজায় সশব্দে করা নাড়ল অনু। এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসলো অরু। তন্দ্রার ভাবটা কেটে যেতে বুঝতে পারলো বাইরে থেকে আপা ডাকছে ওকে। অরু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই অনু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়ে। দেখ তো কি বলে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও অনুর কথার আগামাথা কিছুই অরু বুঝে আসলো না। প্রত্যয় আবার কি বলবে এত রাতে, তবুও সূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরলো অরুর। ওপাশ থেকে হ্যালো বলতে প্রত্যয় বলল, ভাই কনফারেন্স আছে, কথা বলো। ফ্রিজিকের কথা শোনা মাত্র অরু পিলে চমকে গেল।
এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করে কাঁপতে শুরু করলো। হৃদয় সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠল। অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সপাটে লাগিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তাৎক্ষণিক বিপরীত পাশ থেকে বেশি এলো সুপরিচিত চমৎকার সেই পৌরশালী কণ্ঠস্বর। বারান্দায় আয়। ওর মনে হলো কতগুলো দিন পর রাগে রেগে আওয়াজটা আবার শুনতে পেল। ও হ্যাঁ বা না কোনো কিছুই না বলে ফোন কানে নিয়ে ওরু ছুটতে গেল বারান্দায়। বারান্দার কানে সে ভর করে নিচের দিকে অবলোকন করতে দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রিয়র গুনছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামার, অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তে কেমন কর্তন করা জগার ন্যায় নেতিয়ে পড়েছে অরু। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা শরীর। কৃতিকের ওই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই অরু, তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। তখনই কৃতিক পুনরায় বলছে, নিচে আয়, তোকে দেখব। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসবো? মা আপা দুজনেই জেগে আছে। কৃতিক ভাবলেছেন কণ্ঠে জবাব দিল, আমি এত কিছু জানি না, হয় তুই নিচে আসবি নয়তো আমি উপরে আসছি। না। একটু আওয়াজ করে চেঁচিয়ে উঠল অরু। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে। তোর লিগ্যাল গার্জিয়ানকে? অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। আপনি? কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস তাহলে আজকেই তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বউয়ের মুখ দেখার জন্য এত দূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। অরু মুখ কাঁচুমাচু করে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। মুহূর্তেই গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকির স্বরে বলল, দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলো 10 মিনিটের মাথায় ঠিক ওই নেমে এলো অরু। মাথায় আজকেও সেদিনের মতো ঘুমটা টানা তার। কৃতিক বাইকে হেলান দিয়ে অরুর দিকে তাকিয়ে আছে। অরু এগিয়ে আসতে মাথার অবিন্যস্ত চুলগুলো হাত বুলিয়ে কৃতিক বলে, 5 মিনিট লেট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অরু এভাবে কেন বলছেন? কত কষ্টের লুকিয়ে চুরিয়ে বের হয়েছি, আপনি তা জানেন? কতদিন লুকোবি এভাবে? মাথা নত রেখে ছোট্ট করে বলল, জানি না। কৃতিক অরুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধল। আমাকে মিস করিসনি? অরু জবাব দিল না। কৃতিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কিনা। অরুর প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শুধল। কি আছে এতে? খুলে দেখ। কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতে বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে অরুর চক্ষু চড়ক গাছ। তৎক্ষণাৎ ও অবাক হয়ে কৃতিককে বলল, এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। কৃতিক বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়, তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? অরু মুখ কাঁচুমাচু করে বলল। এইভাবে কেন বলছেন? কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল, আর বলবো না, কাছে আয়। কৃতিক অরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করল না, বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারিদিক নিস্তব্ধতা ছেয়ে আছে। আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রী নিষ্প্রভ চোখে পরক করছে কৃতিক। খুব দূরত্ব একটা নয়, তবুও ওর কোমরে চেপে ধরে আরও খানিকটা দূরত্ব খুঁজিয়ে নিল কৃতিক। অরু এবার পুরোপুরি কৃতিকের বাঁধনে। পশ্চিম আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। কৃতিক আর অরুর মাঝে সেই কখন থেকে এই নীরবতা বিরাজমান। দুজনের মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবলই হৃদস্পন্দনের গতিবেগ। কৃতিক আলতো হাতে অরুর গালে হাঁচি হিসিসি বলল, আই মিসড ইউ হার্টবিট। এতক্ষণে নীরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন স্বীকারোক্তিতে
কেঁপে উঠল অরু। শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। অরুর তিত্তির করে কাঁপতে থাকা ছোটের দিকে তাকে শুষ্ক ঠোক গেল কৃতিক। ভাবতে লাগলো কি করবে এখনো, নিজের অদম্য ইচ্ছেকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাবে। কৃতিক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে দেখে অরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, রাত বেড়েছে, আমি এখন আসছি। কথা শেষ করে অরু দু কদম পা বাড়িতে পেছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃতিক। অরু ঘাড় ঘুরিয়ে শুথল। ওড়না কেন টেনে ধরেছেন? কৃতিক অরুর ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল, কাছে আই বলছি। অরু না চাইতো পুনরায় কৃতিকের কাছাকাছি এলো। কৃতিক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলল, হার্টবিট রাইট নাও। আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে, বাট আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। বি পেশেন্স, ওকে? কৃতিকের কথা অরু আমতামত করে বলল। কি করবেন? কৃতিক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনেই করলো না। এক হাতে অরুর ঘাড়ের পেছন দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে। কৃতিকের সাথে সাথে অরু এবার আকস্মাত দু চোখ খেসে বন্ধ করে নিল। দু হাত দিয়ে খামচে তুলল কৃতিকের শার্ট। ভেতরে দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃতিকের ছোটের স্পর্শে ধূমকেতুর হালকার মতো শিহরণ ছড়িয়ে পড়ছে শরীরে রন্ধ্রে রন্ধ্রে। অনুভূতির শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছু অনুভব করতে পারছে না অরু। খানিক বাদে কৃতিক ছোটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুর মুখটা পরখ করিল। বিরক্তি লেশ মাত্র নেই ওর মুখে চোখে, যা আছে কেবল ভয়াতুর অনুভূতি। অরুর মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তীর্য খেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোতে পুনরায় উষ্ঠাগত করে নেয় কৃতিক। এবার আর রয়েছে অনেকটা গভীরভাবে মিলিত হয় দুই জোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুঝে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু সিক্ত নোনা জল, যা চুপচাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের উপর। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ। ওরা খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রাতিরিক্ত উত্তেজনা, হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখল। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলেকা ঘুমটাটা খুলে গিয়েছে সে কখন। বেতার উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায়, তবুও এক চুলো ছাড় দিচ্ছে না কৃতিক। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল গানের দুটো লাইন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মনে লাগার মতো মুখে গোমরা করেই বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজ কে রেখেছে শুনি? তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথা অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য। পিচ্ছি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভেঙচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ছামটে দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখলো কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনরূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে না, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভার সাইজ ডেনিম পরে আছে। পায়ে
নাইক খচিত স্নেকাস, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুলে এইদিকে আসছে। কৃতিককে দেখে ওর ছুটতে গিয়ে অনুর অন্যটা টেনে ধরে বলল। এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকে প্রত্যয়ের উদ্দেশ্যে ঘুরে পড়ল। হ্যাঁ তাই তো। প্রত্যয় সাহেব কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট কাট গলায় পড়ল। আমি তো ভেবেছিলাম অরু একা আসবে, আবার আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগে কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্র অরু কাছামাছু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকে ফিউকুচকে বলল। কি ব্যাপার, তুই ওড়নার পেছনে দাঁড়িয়ে মোসরামুসরি করছিস কেন? কি সমস্যা? অরু শটান হয়ে দাঁড়িয়ে বলল। কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকে বলল। তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হাসোচক মাথা নাড়ালো। কৃতিক আবার বলে। ইউ ক্যান গো নাও, সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল। ইয়ে ভাইয়া, অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। কৃতিক অরুর দিকে তাকালো যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওনা পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল। রাখবো। অনু আর প্রত্যয় চলে গেল। রাজ এগিয়ে এসে অরুকে বলল। এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্ছির সম্বোধনে অরু আটকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল। এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলো জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছ রাজ। তার মানে মালিকপক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঁচ বসিয়ে দেবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজার লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল। বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হাসুচোখ মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই অরুর হাত চেপে ধরল কৃতিক, খানিকটা নিজের কাছে টেনে এনে তাতে দত পিষে বলল। এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল। পারবো না। কেন পারবি না? টাকা বলছি, নয়তো ধরে একটা আসার মারবো। অরু তেতে উঠে বলল। পারবো না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরু না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল। আচ্ছা, তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাইকে ওঠ বলছি। কৃতিকের কথায় অরু নাকচ করে বলল। দেখেছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথায় কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়েই বাইকে উঠে বসলো অরু। অতঃপর আজই জানিয়ে বলল। তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল। ধরলাম তো। অন্যদিকে কৃতিক ইশারা করে বলল। ওই দিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলেও দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পেছনে মেয়েটা ছেলেটার কোমরে দু হাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মাঝে সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে পড়ল। আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইকে স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিছে হুমড়ি খেয়ে পরে অরু অজান্তে হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদিন পেটের উপর রেখেই দেয়। তারপর হিসিয়ে বলে। নাও পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টো সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটাও এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের উপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই। আর পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝে ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো।
কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোন রকমের দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনের টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে, তাও গায়ের ওনাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজেও অরুর ওনার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপর ওনাটা ছুরি দিয়ে বলল, কৃতিক আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতি নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্ত রাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নয়। ও এই মুহূর্তে অরু ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতন পরম আবেশে ডুবে যেতে চায়। অরু ঠোঁটের ভাষায় শুধু চায় বলে ভুল হবে। অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলো বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরু লজ্জা পেদ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু এতেও কৃতিক পিছু পাওয়া হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁচে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি ভারী কণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টদোষী অরু। লজ্জায় সুকুঞ্চিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকের বুকের মাঝখানে। অরু কাঁপছে, ওর শরীরে তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠ হতে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যিই আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পর এই প্রশ্ন করছিস, কি উত্তর দিব আমি? কৃতিক প্রতিউত্তরে গভীরতার আজ করতে পেরে অরু আরও দুহাত শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরুও প্রেমে পড়েছে। কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের তীব্র চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ, তীব্র বর্ষণে চারিদিকে প্রকৃতি সন্ধ্যার রূপ ধারণ করেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়া বারবার জানলা ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীর লোমকূপে দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবু হাট করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরে অজর বাড়ি ধারায় পানে ধ্যানমগ্ন হয়েছে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন উকি দিচ্ছে অরু। ঠিক আছে তো, মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? কৃতিক ভাইয়া আদি ওর সাথে আছে নাকি ওকে রেখে চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তার গ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়ের ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্যই চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিতেই প্রত্যয় শুধল, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকে বলল। প্রত্যয় ফ্রিকুচকে বলল। অনু ঠোঁট উঁচে বলল, ওর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। অনু প্রত্যয়ের একা কোথায়, ভাই তো আছে। কৃতিক ভাইয়ার মতো মানুষ কি আর ওর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসলো। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জায়ান্ট কৃতিকের। আপাতত এসব জানানো যাবে না, ওরু বারণ আছে। তাই প্রত্যয় কথা ঘোরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বললো আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যা কথা বলে বের হলাম, শুধু আপনাকে দেখবো বলে। প্রত্যয় অনুর কথাতে
আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনো দিন না। অনু লজ্জামাকে হাসিতে রাঙা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনিই আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউ। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তোবা আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর অজ্ঞতা। ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অনুর ঠোঁটের পানে, তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙুল ছোঁয়ালো অনু। নাসূচক মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেই ও অনুর হাত ছড়িয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, প্রত্যয় একটু আধটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে এক টানে ওর চশমাটা খুলে নিজের চোখে লাগিয়ে নিল অনু। এবার প্রত্যয় চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতো মাঝপথে থেমে যেতে হলো। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শুধল, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাব্বা, কি পাওয়ার! প্রত্যয় সুকুঞ্চিত করে বলা, এটা কিন্তু মোটেই ঠিক হলো না অনু। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙ্গুল। আঙুল উঁচিয়ে শুধাল অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এতটাও কম দেখি না অনু, 2টা আঙ্গুল। অনু চমকে উঠে বলা, সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টা আঙ্গুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাকারি দিয়ে বলল, আমি তো মস্করা করে বলেছি যাতে তুমি এন্টারটেইন হও। অনু হাস্যচক মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। পরক্ষণে বুদ্ধি তৃপ্তদের মতো চোখ বড় বড় করে বলল, আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি। আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানা এলিয়ে দিয়ে প্রত্যয় শুথল। তুমি সারা জীবন থাকবে আমার সাথে? অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আপাতত বাসায় যাব। মাকে মিথ্যে বলে বেরিয়েছি, সেটা মা ঘুণাক্ষরেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। এবার অনুকে নিজের পাশে বসে শুধল, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 2 বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে বলল, একটু ভেবে চিনতে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যা বলা, সত্যি লুকানোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি আহ্লাদি ভাবও পছন্দ নয়। বুঝতেই তো পারেন, বিজনেস উইমেন। ওই জন্যই তো আমি আর ওরু ছোটবেলা থেকে ম্যাচিওর। ওরু চাই একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালেই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার। ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে, এটা ওটা বায়না ধরতে মন চায়, কিন্তু আফসোস, এখন আর কি মেটাবে আমার আবদার? অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের উপর ফেলে দিল প্রত্যয়। আকস্মাৎ ঘটনা তাল সামলাতে না পেরে অনুর মাথা গিয়ে ঠেকল প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসতে অনু একটু ভরকে গেল। তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের উপর থেকে মাথাটা তুলতে নিলে প্রত্যয় ওকে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস, এর বাইরে কিচ্ছু করব না। প্রত্যয়ের কথা আশ্বস্ত হয়ে অনুও এবার শরীরের সবটুকু ভার ওর শরীরের উপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টি মাথায় নিয়ে অনেকটা তাড়াহুড়ো করে বাসে ফিরেছে ওরা 2 বোন। এবার শুধু চুপি চুপি রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলে ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতে পেছন থেকে আজমিরি শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কনকহরে, কোথায় গিয়েছিলে? ফিরতে সন্ধ্যা হলো কেন? অনু কাঁচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। অনু ঘুরে দাঁড়িয়ে বলে, ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যা কেন বলছো? বাজার তো সেই কখন নিয়ে এসেছে রাজ। অনু একটু আগ বাড়িয়ে বলল, আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডে তো সব কিছুতে ডিসকাউন্ট চলছিল, তাই আমরা 2 বোন একটু লেডিস
সেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। আজমির শেখ ফিকুসকে বলল। এত দেরি করে ফিরলে তা কিছু কেননি কেন? অনু বলল। পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনার সাহস করনি? তোমাদের আমি খুব ভালো করে চিনি। মনে রেখো, জেকে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সেই হিসেবে তোমরাও তার মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? এবার অনু কিছু বুঝে না পেয়ে বলল। বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কুনুই দিয়ে গুঁতো মেরে থামিয়ে বলল। চুপ কর। আজমির শেখ সর্বদা স্পষ্টবাদী, তাই তিনি সহসে উত্তর দিলেন। জায়ান কৃতিকের। অতঃপর মনে মনে বললেন, কিন্তু ছেলেটার খুব বেশি আত্মঅহংকার। শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানির ধারের কাছেও ঘেঁষে না। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্য ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়ান কৃতিক চৌধুরী।